আসছে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। সরকারের লক্ষ্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে টেকসই উন্নয়নে শামিল হওয়া। জাতীয় অর্থনৈতিক পরিষদ উন্নয়ন বাজেট ২,৩০,০০০ কোটি টাকা অনুমোদন করেছে এমন উপলক্ষ নিয়ে। এদিকে গেল ১০ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে অর্ধেকেরও কম। জানাবো এসবের বিস্তারিত, সঙ্গে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার বাজার, আলোচনা করব দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও থাকছে হাটের খবর। এ সপ্তাহের ভাগশেষে আপনাদের সাথে আছি তানজিম শাফিনা। আসছে অর্থবছর ২০২৫-২৬-এ জাতীয় অর্থনীতি পরিষদ ২,৩০,০০০ কোটি টাকার উন্নয়ন বাজেট বরাদ্দের অনুমোদন করেছে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে গত বছরের তুলনায় ৩৫,০০০ কোটি টাকা এডিপি বরাদ্দ কমানো হয়েছে। আগের মতোই শীর্ষ ব্যয়ের খাত ধরা হয়েছে পরিবহন ও যোগাযোগ। এর পরবর্তীতে আছে বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও স্বাস্থ্য। আমরা একটু দেখে নিতে পারি যে এবছর এডিপি বাস্তবায়নের যেই আমরা দেখছি যে ২০২৫-২৬ অর্থ বছরে যেই খাতভিত্তিক পরিকল্পনা রয়েছে, যেটি ২০২৪-২৫ অর্থাৎ চলতি অর্থ বছরের সাথে তুলনামূলক একটি চার্ট, সেখানে আমরা দেখছি যে গত অর্থ বছরের তুলনায় এই বছর পরিবহন ও যোগাযোগ খাতে কিছুটা বরাদ্দ কমানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানিতে বরাদ্দ কমেছে, শিক্ষায়ও কিছুটা বরাদ্দ কমেছে, গৃহায়নে কমেছে। অর্থাৎ সবগুলো খাতেই যেহেতু সার্বিকভাবে বাজেট ৭,০০০ কোটি টাকার মতো কম ধরা হয়েছে, সেহেতু আর পাশাপাশি আমরা দেখছি যে ৩৫,০০০ কোটি টাকার মতো মোট এডিপিতে বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট কমানো হয়েছে। তার একটি প্রভাব বিভিন্ন খাতেও পড়ছে। এবারে যদি আমরা একটু দেখে নেই যে বিভিন্ন অর্থ বছরে এডিপি বরাদ্দ এবং বাস্তবায়ন কেমন ছিল, সেটা এবার দেখে নিতে পারি। দুই ২০২৪-২৫ অর্থ বছরে এডিপি বাস্তবায়ন আমরা দেখছি যে যেই বরাদ্দ ছিল তার তুলনায় অনেকটাই কম। এখন পর্যন্ত ১০ মাসে এডিপির ১০ মাসের জন্য যে বরাদ্দ ছিল সেটি হলো ২,২৬,০০০ কোটি টাকার মতো। সেখানে ৯৩,০০০ কোটি টাকাও এখনো পর্যন্ত ব্যয় হয়েছে, যাতে বলা যায় যে অর্ধেকেরও কম ব্যয় হয়েছে চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে। মোট ১০ মাসের জন্য ২,৬৫,০০০ কোটি টাকা এডিপি ধরা হয়েছিল। তো সেখান থেকে আসলে বাকি ২ মাসে যতটা ব্যয় হয় তা থেকে হিসেব নিকেশ করা হবে। ২০২৩-২৪ অর্থ বছরে ২,৫৪,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, যেখানে ব্যয় হয়েছিল ১,২৫,০০০ কোটি টাকার মতো। ২০২২-২৩ অর্থ বছরে ২,৩৬,০০০ কোটি টাকার এডিপি থেকে ব্যয় হয়েছিল ১,১৯,০০০ কোটি টাকা। এবং ২০২০-২১ অর্থ বছরে আমরা দেখছি যে এডিপিতে যে বরাদ্দ ছিল তার তুলনায় ব্যয় কম হয়েছে অনেকটাই। অর্থাৎ এডিপি যে বরাদ্দ দেওয়া হয় এটি বাস্তবায়ন সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে থাকে। যদিও চলতি সময়ে যেটি হয়েছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে তারা বলছিলেন যে অনেক বেশি অপ্রয়োজনীয় প্রকল্প রয়েছে, উন্নয়ন পরিকল্পনা রয়েছে, যেগুলো জনদুর্ভোগ কমাবে না বরং বাড়াবে। তো সেসব ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ করা হয়েছে, যার ফলে অনেকটা এডিপি বরাদ্দ থেকে ব্যয় কম হয়েছে। এদিকে চলতি অর্থবছর শেষ হতে ২ মাসের কম সময় বাকি আছে। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এডিপি বরাদ্দের অর্ধেক অর্থ সরকার ব্যয় করতে পারেন। অর্থাৎ মোট আমরা যদি বলি যে মোট এডিপি বরাদ্দের ৪১% ব্যয় করা গেছে। এবারে চোখ রাখতে চাই স্বর্ণের বাজারে। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়েছে, ডলারের মান কমায় সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১,৬৯,০০০ টাকায়। আমরা একটু দেখে নিতে পারি যে স্বর্ণের দামের রেখাচিত্র। সেখানে আমরা দেখছি যে চলতি বছর এপ্রিলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম যেটি উঠেছিল ১,৭৭,৮৮৮ টাকা, সেখান থেকে কিছুটা কমেছে। মে মাসে ১,৬৯,৯২১ টাকা বা ১,৭০,০০০ টাকার কাছাকাছি। আর বছরব্যাপী যদি আমরা দেখি যে বছরব্যাপী প্রায় ৫০,০০০ টাকার বেশি বেড়েছে প্রতি ভরি স্বর্ণের দাম। তো স্বর্ণের বাজার নিয়ে আমরা চোখ রাখছিলাম। এবার একটু বৈদেশিক মুদ্রায় চোখ রাখতে চাই। চলতি সপ্তাহের শুরুতে দেশের
মুদ্রা বাজারে প্রধান মুদ্রাগুলোর দাম বেড়েছে, এদিকে ডলার রেট বাজার ভিত্তিক হওয়ায় বাড়ছে ডলার বিনিময় হার। দেখে নেব বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার ক্রয় মূল্য 122 টাকা 53 পয়সা, বিক্রয় মূল্য 122 টাকা 53 পয়সা এবং ক্রয় বিক্রয় মূল্য একই রয়েছে। অস্ট্রেলিয়ান ডলার 78 টাকা 50 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 79 টাকা 4 পয়সা। সিঙ্গাপুরি ডলার 94 টাকা 57 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 95 টাকা 25 পয়সা। পাউন্ডের ক্রয় মূল্য, ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 68 পয়সা, বিক্রয় মূল্য 164 টাকা 83 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 138 টাকা 21 পয়সা, বিক্রয় মূল্য 139 টাকা 16 পয়সা। চলতি সপ্তাহের 6 দিন লেনদেনের পর শেষ দিনে পুঁজিবাজারের লেনদেন তলানিতে গিয়ে ঠেকেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের দিনে লেনদেন হয়েছে 300 কোটি টাকার কম এবং সপ্তাহের শেষ দিনে সূচকও পড়েছে 16 পয়েন্ট। আমরা আজকের লেনদেনের তথ্য দেখে নিতে চাই। সার্বিক সূচক ডিএসইএক্স 16.20 পয়েন্ট কমেছে, দাঁড়িয়েছে 4785.11 পয়েন্টে। আজকের দিনে লেনদেন কমেছে 72 কোটি 75 লাখ টাকার, লেনদেন হয়েছে মোট 253 কোটি টাকার, 253 কোটি 54 লাখ টাকার, যেটি অনেকটাই কম বা তলানিতে ঠেকেছে বলা চলে পুঁজিবাজারের লেনদেন। দর পরিবর্তনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, 200টি প্রতিষ্ঠান শেয়ারের দর হারিয়েছে। দর বেড়েছে 144টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দর অপরিবর্তিত থেকেছে 77টি প্রতিষ্ঠানের শেয়ারের। চলতি সপ্তাহে যেহেতু ঈদের ছুটি সমন্বয় করতে গিয়ে একদিন লেনদেন বা কর্মদিবস বাড়ানো হয়েছে পুঁজিবাজারে, তাই লেনদেন হয়েছে 6 দিন। বাকি 5 দিনের তথ্য আমরা একটু দেখে নিতে চাই। সপ্তাহের শেষ দিনের তথ্য আমরা দেখছিলাম, 16 পয়েন্ট সূচক কমেছে। বাকি 5 দিনের মধ্যে 2 দিন সূচক কমেছে এবং 3 দিন বেড়েছে। সপ্তাহ ব্যবধানে এই সূচকের বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। 4 পয়েন্ট সূচক বেড়েছে বা সার্বিক সূচক বেড়েছে এবং বাজার মূলধনের ক্ষেত্রে বাজার মূলধনের পরিবর্তন হয়েছে সামান্য। আমরা যদি দেখি যে সপ্তাহ শুরু হয়েছিল ইতিবাচকভাবে অনেকটা, লেনদেন টাকার অঙ্কে খুব বেশি না হলেও আমরা দেখছি যে সেদিন সূচকের পরিবর্তন ইতিবাচক ছিল। 40 পয়েন্টের উত্থান দিয়ে শুরু হয় সপ্তাহ, এরপর 2 দিন ধারাবাহিক পতন এবং সপ্তাহের পরবর্তী 2 দিনে আবারও কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেছে পুঁজিবাজারে। এই 2 দিন লেনদেন 300 কোটির উপরে হয়েছে, তবে সপ্তাহের শেষ দিনে আবারও তা নেমে এসেছে 300 কোটির নিচে। যেখানে আমরা দেখছি যে চলতি সপ্তাহ শুরু হয়েছিল 4820.46 পয়েন্ট নিয়ে এবং তার পরবর্তীতে সেটি আসলে সপ্তাহ শেষে কমে গেছে এবং 4800 পয়েন্ট এটি বলা হয়ে থাকে যে পুঁজিবাজারের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়। 5000 পয়েন্টের নিচে নেমে এলে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা ধীরে ধীরে সেখান থেকে তাদের বিনিয়োগ হারাতে শুরু করেন। তো 5000 পয়েন্টের নিচে লেনদেন হলে সেটি বিনিয়োগকারীদের জন্য আশা জাগানিয়া নয়, বরঞ্চ কিছুটা চিন্তার এবং হতাশারও বটে। আমরা যদি বাজার মূলধনের দিকে তাকাই, পুঁজিবাজারে বাজার মূলধন চলতি সপ্তাহে শুরু হয়েছিল 6,52,991 কোটি টাকায়, যেটি 6,51,176 কোটি টাকায় নেমে আসে। তো পুঁজিবাজারের যেই এক ধরনের মন্দা ভাব চলছে লেনদেনে, সেটি অব্যাহত আছে বলা চলে টানা বা লাগাতার 4 সপ্তাহ ধরে। এদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ধস কাটিয়ে উঠতে পারেনি। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক CASPI কমেছে 14 পয়েন্ট, লেনদেন হয়েছে 79 কোটি 81 লাখ টাকার। আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের চিত্র দেখে নিতে পারি। সপ্তাহের শেষ দিনে সূচক কমেছে 14.59 পয়েন্ট, CASPI দাঁড়িয়ে আছে 13,385.43 পয়েন্টে, লেনদেন হয়েছে 79 কোটি 81 লাখ টাকার। গত দিনের তুলনায় লেনদেন বেড়েছে 13 লাখ টাকার বেশি। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে 79টি, প্রায় সমপরিমাণ প্রতিষ্ঠান শেয়ার দর কমেছে। 77টি প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে, দর অপরিবর্তিত থেকেছে 34টি প্রতিষ্ঠানের। হিলি স্থলবন্দরে স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য।
কর্মবিরতি না থাকায় বন্দরে চলছে শুল্কায়ন ও পরীক্ষণের কাজ। বন্দর থেকে খালাস হচ্ছে আমদানিকৃত পণ্য। এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সোহেল রানা। সোহেল, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমের সামগ্রিক চিত্র আমাদেরকে বলবেন। শাফিন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে যে অবস্থান কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করে হিলি কাস্টমস শুল্ক স্টেশনে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা দুপুর পর্যন্ত পরীক্ষণ এবং শুল্কায়ন কার্যক্রম বন্ধ রেখেছিলেন, যার ফলে কিন্তু আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে সেগুলো খালাসের কোনো সুযোগ ছিল না। তবে দুপুরের পর থেকে তারা তাদের যে পরীক্ষণ এবং শুল্কায়ন যে কার্যক্রম সেখানে যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত সেই কার্যক্রম চলমান রয়েছে। এবং হিলি স্থলবন্দরতে ভারত থেকে যে পণ্যগুলো আমদানি হচ্ছে সেই আমদানিকৃত পণ্যগুলো এখন যারা আমদানিকারক রয়েছেন, সিএনএফ এজেন্ট রয়েছেন এবং ব্যবসায়ী প্রতিনিধি যারা রয়েছেন তারা কাস্টমসে আসছেন এবং কাস্টমসে আসবার পর তাদের আমদানিকৃত পণ্যের শুল্কায়ন দিয়ে পরীক্ষণ শেষে সেটি ছাড়করণ করে তারা বাজারে নিতে পারছেন এবং সেই কার্যক্রমগুলো তারা সঠিকভাবে পরিচালনা করছেন বলে কিন্তু আমাকে কিছুক্ষণ আগে কাস্টমস যে কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন। বলছেন যে মূলত যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আছে সেই ঐক্য পরিষদের ডাকে যখন যেই প্রোগ্রামগুলো দেওয়া হবে সেগুলোর সাথে একত্রতা ঘোষণা করে তারাও সেটি পালন করবেন এবং সেক্ষেত্রে যে যে নির্দেশনাগুলো থাকবে সেই নির্দেশনাগুলো তারা পালন করবেন বলে কিন্তু বলছেন। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এটির সুষ্ঠু সমাধান যদি দ্রুত না হয় সেক্ষেত্রে যে সামনে কোরবানি সেই মশলাজাত যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের আমদানি করবার পর যেন বিপাকে পড়তে না হয় সেদিকে সরকারকে নজর দেওয়া দরকার এবং দ্রুত এই সমস্যাগুলো সমাধান করা দরকার বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এবং যারা কাস্টমস কর্মকর্তারা বলছেন যে আসলে যখন দুপুরের পর থেকে এই যে অবস্থান কর্মসূচি সেটির পদক্ষেপ সেটির প্রভাব কিন্তু কার নেই, এই কাস্টমস দিয়ে কিন্তু পাসপোর্ট যাত্রী যাতায়াত আমদানি রপ্তানি কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে। সব মিলিয়ে বলা চলে শাফিন যে অবস্থান কর্মসূচি না থাকার কারণে আমদানিকৃত পণ্য যেগুলো রয়েছে সেগুলো ব্যবসায়ীরা খালাস করছেন, বাজারে সরবরাহ করছেন, সবকিছুই এখন পর্যন্ত হিলি স্থলবন্দরে স্বাভাবিক রয়েছে। শাফিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম নিয়ে জানাতে। কোরবানির ঈদকে সামনে রেখে সিলেটের হাটগুলোতে উঠতে শুরু করেছে গরু, তবে পশুর সংখ্যা এখনো কম। তেমন ক্রেতা সমাগম চোখে পড়েনি হাটগুলোতে। ব্যবসায়ীরা বলছেন দিন যত বাড়বে হাটে ভিড় বাড়বে ক্রেতাদের। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন গোলজার আহমেদ। আসন্ন ঈদের আর মাত্র কয়েকদিন থাকলেও এখনও সিলেটে জমে ওঠেনি কোরবানির যে পশুর হাট সেটি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সবচেয়ে বড় স্থায়ী যে বাজার সেটি হচ্ছে কাজীর বাজার, যেখানে হাজার হাজার আসলে ক্রেতা বিক্রেতাদের সমাগম থাকে। এটি এখনও অনেকটাই ফাঁকা। এখন পর্যন্ত বাজারের যে পরিবেশ পরিস্থিতি আমরা যেটি দেখতে পাচ্ছি যে হাতে গোনা কিছু কোরবানির পশু এখানে এসেছে, যেগুলো এসেছে স্থানীয় যে সকল বিক্রেতা আছেন তারা এই স্থানীয়ভাবে উৎপাদিত লালন পালন করা এই গরুগুলো তারা নিয়ে এসেছেন। তারা বলছেন যে এখানে 2-3 দিন ধরে তারা অবস্থান করছেন, বাট এখন পর্যন্ত কোনো ধরনের গ্রাহক যে সমাগম বা ক্রেতা সমাগম সেটি কিন্তু ঘটেনি। তো এখানকার বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে মাত্র আসলে বাজার শুরু হচ্ছে, হয়তোবা জমতে জমতে আরও 2-3 দিন সময় লাগবে, অর্থাৎ আগামী সোম মঙ্গলবার নাগাদ হয়তোবা যে সিলেটের যে পশুর হাট সেটি অনেকটাই জমে উঠবে। এই ক্ষেত্রে ক্রেতাদের কথা যদি আমরা বলি, ক্রেতারা আসলে কেনার জন্য নিশ্চয় নয়, দেখার জন্য অনেকে আসছেন। তারা বলছেন যে এবার যেহেতু মৌসুমটা ভালো এবং কোনো ধরনের বন্যার কোনো আশঙ্কাও নেই এবং গরু যথেষ্ট পরিমাণ রয়েছে, কৃষি দপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে যে সিলেটের চাহিদার তুলনায় উৎপাদিত গরু এবং খামারি সংখ্যা বেশি থাকায় আসলে পশু সংকট বা কোরবানির পশুর যে সংকট থাকে সেটি কিন্তু এবার থাকছে না। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে কোরবানিতে যারা গরু বিক্রি করতে আসবেন কিংবা যারা কিনতে আসবেন তারা যাতে নিরবিচ্ছিন্নভাবে এই কেনাবেচা করতে পারেন সেই ব্যবস্থা এবার করা হবে। তো সব মিলিয়ে আসলে কোরবানির পশুর হাটের যে জমজমার যে চিত্র সেটি এখনো আসেনি, হয়তো আরো 2-1 দিন সময় লাগবে। এই ছিল আমার কাছে সিলেট থেকে কোরবানির পশুর হাট নিয়ে সর্বশেষ তথ্য। এর সাথে শেষ করছে এই সপ্তাহের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে চোখ রাখুন youtube.com/c/echontv।